আসসালামু আলাইকুম। টুঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান ক্লাস হবে। নবম শ্রেণীর যারা আছো সবাই জয়েন করো খুব দ্রুত। নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই আশা করি লাইভে জয়েন করেছো। আজকে তোমাদের হিসাব বিজ্ঞান আলোচনা করব। আমি মোহাম্মদ ইয়াকুব হোসেন মামুন। প্রথমে আমরা দেখে নিই একটু হিসাব বিজ্ঞান কাকে বলে। দশম শ্রেণীতে এই ক্লাসটা আমি নিয়েছিলাম এর আগে, যেহেতু এখন নবম শ্রেণীর গ্রুপটি আলাদা করা হয়েছে তাই শুধুমাত্র নবম শ্রেণীর জন্য আজকে আমার এটি প্রথম ক্লাস। হিসাব বিজ্ঞান কাকে বলে আশা করি তোমরা অনেকেই জানো, এখন শিখে ফেলেছো হিসাব বিজ্ঞান কাকে বলে। তারপরে একবার সংজ্ঞাটা আমরা দেখে নিই। হিসাব বিজ্ঞান হলো এমন জ্ঞান যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ, বিশ্লেষণ করা হয় এবং যার মাধ্যমে একটি নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। তো তোমরা একটু সংজ্ঞাটি দেখে নাও, হিসাব বিজ্ঞান কাকে বলে। এখানে আমি দেখাচ্ছি মাউসের মাধ্যমে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হিসাব বিজ্ঞান হলো এমন জ্ঞান যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ ও বিশ্লেষণ করা হয় এবং যার মাধ্যমে একটি নির্দিষ্ট সময় শেষে, খুব ইম্পর্টেন্ট, যে একটি নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। তারপর আমরা চলে যাচ্ছি হিসাব বিজ্ঞান কাকে বলে পরের স্লাইডে। যেমন হিসাব বিজ্ঞান কাকে বলে এটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এই যে লাল করে দিয়েছি লাইনটা, যেখানে আর্থিক কার্যাবলী, হিসাব বিজ্ঞান হলো এমন জ্ঞান যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় কি কার্যাবলী, আর্থিক কার্যাবলী হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ, বিশ্লেষণ করা হয় এবং যার মাধ্যমে নির্দিষ্ট সময় শেষে একটি আর্থিক ফলাফল, খেয়াল করো সবাই, আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। আসানুল্লাহ স্যারকে স্বাগতম। আমরা পরবর্তী চলে যাচ্ছি হিসাব বিজ্ঞানের জনক, নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন এই ব্যক্তিটি, যার নাম হচ্ছে লুকা প্যাসিওলি। তো লুকা প্যাসিওলি 1447 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1517 খ্রিস্টাব্দে সে মৃত্যুবরণ করেন। লুকা প্যাসিওলির জন্ম, খেয়াল করো তোমরা, 1447 এবং মৃত্যু হচ্ছে 1517। তারপর লুকা প্যাসিওলি ছিলেন একজন ইতালীয় গণিতবিদ। খেয়াল করো সবাই, লুকা প্যাসিওলি ছিলেন কি, একজন ইতালীয় গণিতবিদ। তাকে হিসাব বিজ্ঞানের পিতা বা জনক বলা হয়, কারণ এই যে খেয়াল করো সালটা, 1494 সালে, কত সালে বলতেছি, 1494 সালে, এই যে এখানে আমি, তোমরা একটু খেয়াল করো, 1494, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে 1494 সালে তার লিখিত এই বইটার নাম খেয়াল করো, সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। এই গ্রন্থে তিনি হিসাব বিজ্ঞানের মূল নীতি বা দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম এটি ব্যাখ্যা করেছেন। তাহলে একটু ভালো করে খেয়াল করলে, লুকা প্যাসিওলি ছিলেন একজন ইতালীয় গণিতবিদ, তাকে হিসাব বিজ্ঞানের পিতা বা জনক বলা হয়। তিনি 1494 সালে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা গ্রন্থে দুতরফা দাখিলা পদ্ধতি, যাকে হিসাব বিজ্ঞানের মূলনীতি বলা হয়, সেটি ব্যাখ্যা করেছেন। তারপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী পেজে।
পরবর্তী পেজটা ছিল আমাদের এই বিষয়টাকে একটু হাইলাইট করে দেওয়া হয়েছে যে লুকা পেসুলি ছিলেন কে? একজন ইতালীয় গণিতবিদ। তাকে হিসাব বিজ্ঞানের পিতা বা জনক বলা হয় কারণ 1494 সালে তার লিখিত, এই যে খেয়াল করো, সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। হ্যাঁ, আকলিমা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আকলিমা ইসলাম, ক্লাসটিতে জয়েন করার জন্য ধন্যবাদ। আচ্ছা, খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করো এবং বাকি যারা এখনো জয়েন করোনি তাদেরকে জয়েন করার জন্য অনুরোধ করতেছি। তো এখানে 1494 সালে যে বইটি লিখেছেন সেটি হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা, এবং এই গ্রন্থে লুকা পেসুলি কি লিখেছিলেন? দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম। তারপর আমরা চলে যাচ্ছি হিসাবের শ্রেণী বিভাগে। আজকে আমরা হিসাবের শ্রেণী বিভাগ, তারপর হচ্ছে ইকুয়েশন, এগুলো নিয়ে আলোচনা করব। হিসাবের শ্রেণী বিভাগে আমরা জানি আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার? খেয়াল করো, এখানে 5 প্রকার। আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে কত প্রকার? 5 প্রকার। আর সনাতন পদ্ধতিতে আমরা যদি বলি, সনাতন পদ্ধতিতে হিসাবকে ভাগ করা যায় কত প্রকারে? 3 প্রকার। যেখানে খেয়াল করো, সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে কত প্রকার? 3 প্রকার। আমরা সেই প্রকারভেদগুলো একটু দেখে নিই। হিসাবের আধুনিক পদ্ধতিতে দেখো, সম্পদ হিসাব, তারপর ছিল দায় হিসাব, তারপর ছিল সত্ত্বাধিকার হিসাব, তারপর ছিল ব্যয় হিসাব, এবং সর্বশেষ ছিল কি হিসাব? আয় হিসাব। আর সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। তো হিসাবের আধুনিক শ্রেণী বিভাগে সম্পদগুলো একটু খেয়াল করো। সম্পদগুলো হচ্ছে হাতে নগদ, ব্যাংক জমা, মজুদ পণ্য, বিনিয়োগ, কলকবজা। সানাউল্লাহ স্যারকে ধন্যবাদ। সানাউল্লাহ স্যার আমাদের সঙ্গে যুক্ত আছেন। আচ্ছা, দালান কোঠা, সুনাম, এগুলো সবই কি হিসাব ছিল? হিসাবের আধুনিক পদ্ধতিতে এগুলো সবই সম্পদ হিসাব। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই পেজটাতে যেগুলো আছে সবই কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য কি? সম্পদ। তারপরে চলে যাচ্ছে আমরা পরবর্তী পেজ, দায় হিসাব। ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ ব্যাংক থেকে যে জমা অতিরিক্ত টাকা উঠানো হয়েছে সেটি আমাদের জন্য দায়। পাওনাদার একটি দায়, প্রদেয় বিল দায়, বন্ধকি ঋণ দায়, বকেয়া বেতন দায়, বকেয়া মজুরিও দায়, অগ্রিম শিক্ষানবিশ সালামি এবং অন্যান্য দায়। পরবর্তী পেজ হচ্ছে আয় হিসাব। তোমরা একটু আয়গুলা দেখে নাও। বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, তারপর ছিল বিক্রয়, শিক্ষানবিশ সালামি, তারপর ছিল উপভাড়া। উপভাড়া হচ্ছে কি? সাবলেট, অর্থাৎ আমরা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে যদি একটা অংশ অন্য কাউকে ভাড়া দিয়ে দেই, সেখান থেকে যে টাকাটা পাবো সেটি হচ্ছে আমাদের কি? উপভাড়া। প্রাপ্ত কমিশন তো জানো যে কোনো কাজ করার বিনিময়ে যদি কমিশন পাওয়া যায়, সেই কমিশনটা হচ্ছে আমাদের জন্য আয়, প্রাপ্ত কমিশন। তারপর হচ্ছে প্রাপ্ত বার্তা, অর্থাৎ আমরা যদি পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যদি ছাড় পাই, সেই প্রাপ্ত বার্তাটা আসবে এখানে। তারপর হচ্ছে উত্তোলনের সুদ, সেবা আয়। এগুলো ছিল আয় হিসাব। আশা করি সবাই খুব ভালো করে দেখেছ। তারপর চলে যাচ্ছে ব্যয় হিসাবে। ব্যয় হিসাব হচ্ছে যেমন ক্রয় করলে ব্যয় হয়, ক্রয় পরিবহনে ব্যয় হয়, মজুরি, বেতন, ভাড়া, বীমা সালামি, বিজ্ঞাপন, শুল্ক, কর, ঋণের সুদ, মূলধনের সুদ ইত্যাদি। এগুলো ছিল আমাদের কি হিসাব? ব্যয় হিসাব। তো ব্যয় হিসাবগুলো তোমরা ভালো করে চেক করে নাও, যাতে আমরা খুব ইজিলি বুঝতে পারি যে কোনগুলো আয় এবং কোনগুলো ব্যয়।
আমরা চলে যাচ্ছি ব্যয় হিসেবের পরবর্তী অংশে, মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্বের সঙ্গে জড়িত হচ্ছে মূলধন, মালিক যে মূলধনটা নিয়ে ব্যবসা শুরু করে সেটি, অতিরিক্ত মূলধন, উত্তোলন, নেট লাভ বা ক্ষতি, সাধারণ সঞ্চিতি ইত্যাদি। তারপর ছিল নেট লাভ বা ক্ষতির পর সাধারণ সঞ্চিতি। পরবর্তী অংশে চলে যাচ্ছে আমরা সনাতন পদ্ধতি। খেয়াল করো, এখন আমরা যে পদ্ধতিটা আলোচনা করব সেটি কোন পদ্ধতি? সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। হাতে নগদ হচ্ছে আমাদের সম্পদেও ছিল, সম্পত্তিবাচকেও থাকবে। মজুদ পণ্য, সম্পদ এবং সম্পত্তিবাচক, বিনিয়োগ, কলকবজা, দালান কোঠা। কিন্তু সুনাম একটা ব্যক্তির সুনাম, তাই সুনামটি থাকবে না, সুনামটি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ সুনামটি হচ্ছে আধুনিক পদ্ধতিতে ঠিক ছিল এটি সম্পদ হিসাব, কিন্তু সনাতন পদ্ধতিতে এটিকে বলতে হবে কি হিসাব? সনাতন পদ্ধতিতে সুনামটা হয়ে যাবে ব্যক্তিবাচক হিসাব, তাই সুনামটি বাদ হয়ে যাচ্ছে। খেয়াল করো ব্যাংক জমা, এখানে খেয়াল করো যে ব্যাংক জমা, এই ব্যাংক জমাটাও কি একটা প্রতিষ্ঠান। ব্যাংকে আমার যে টাকা জমা আছে সেটা একটা প্রতিষ্ঠান, তাই এই ব্যাংক জমাটাও চলে যাচ্ছে আমাদের পরবর্তী অংশে। দ্যাট মিনস এটা বাদ পড়ে যাবে। দেনাদার একটা ব্যক্তি, প্রাপ্য বিল একটা ব্যক্তির কাছ থেকে পাওয়া গেছে, তাই এগুলো সবই বাদ হয়ে যাচ্ছে। শুধু সম্পত্তিবাচক হিসাবে থাকতেছে কি কি? হাতে নগদ, মজুদ পণ্য, বিনিয়োগ, কলকবজা, দালান কোঠা। আরো আছে, কিন্তু বেশিরভাগ সম্পত্তি বাদ পড়ে গেছে কেন? কারণ সেগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ছিল তাই। এই যে খেয়াল করো ব্যক্তিবাচক হিসাবে এবার আমি দেখাচ্ছি। ব্যক্তিবাচক হিসাব হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যক্তিবাচক হিসাবের মধ্যে ছিল যেমন ব্যাংক জমাতিরিক্ত, তারপর ছিল ব্যাংক জমা, তারপর ছিল পাওনাদার। এগুলো খেয়াল করো সম্পদ অথবা দায়, কিন্তু এগুলো কি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে জড়িত, তাই ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমা, পাওনাদার, দেনাদার, অগ্রিম শিক্ষানবিশ সালামি, বন্ধকি ঋণ, এগুলো চলে যাচ্ছে কোথায় আমাদের? ব্যক্তিবাচক হিসাবে। বকেয়া মজুরি, কোনো ব্যক্তির বেতন বকেয়া আছে বা কোনো ব্যক্তির মজুরি বকেয়া আছে, তাই এটা ব্যক্তিবাচক হিসাব। প্রাপ্য বিল একটা ব্যক্তির কাছ থেকে পাওয়া গেছে, প্রদেয় বিল কোনো ব্যক্তিকে দেওয়া হয়েছে, তো এগুলো এই জন্য ব্যক্তিবাচক হিসাব হয়ে গেছে। তারপর চলে যাচ্ছি আমরা নামিক বা আয় ব্যয় হিসাবে। নামিক বা আয় ব্যয় হিসাবের মধ্যে ক্রয় ছিল, ক্রয় করলে কিন্তু ব্যয় হয়। নামিক বা আয় ব্যয় মানেই হচ্ছে কি আয় হোক আর ব্যয় হোক সেটাকে বলা হচ্ছে নামিক হিসাব। ক্রয়, ক্রয় পরিবহন, তারপর হচ্ছে মজুরি, মজুরির পরে হচ্ছে খেয়াল করো বেতন, তারপর হচ্ছে দেখো ভাড়া, ভাড়ার পরে ছিল দেখো বীমা সালামি, এপাশে চলে আসতেছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনটাও কি আমাদের ব্যয় হয়, এজন্য এটা নামিক হিসাব। শুল্ক। তো এইভাবে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে বিক্রয় আয়, শিক্ষানবিশ সালামি আয়, উপভাড়া আয়, প্রাপ্ত কমিশন আয়, প্রাপ্ত বার্তা আয় এবং উত্তোলনের সুদ এটাও আয়, এজন্য এগুলো সবই কি হিসাব? প্রিয় শিক্ষার্থীরা, নামিক হিসাব। ঈশান আহমেদকে স্বাগতম আমাদের লাইভ ক্লাসে জয়েন করার জন্য। তার পরবর্তীতে চলে যাচ্ছি আমরা নিচের হিসাবগুলো কোনটি সম্পদ বা দায় হিসাব। তো বকেয়া বেতন, বকেয়া ভাড়া এগুলো দায় ছিল। অগ্রিম ভাড়া, বকেয়া বেতন দায়, অগ্রিম ভাড়া কি আমরা জানি সম্পদ। বকেয়া মজুরি এবং অগ্রিম শিক্ষানবিশ সালামি। তো যাই হোক, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডটা ছিল তোমাদের আসলে যে বিষয়টা নিয়ে সেটি আমি দেখাচ্ছি। পরবর্তী স্লাইডটি ছিল তোমাদের এই জন্য যে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটি ক্লাস, সেটি হচ্ছে নবম শ্রেণীর জন্য। আজকের ক্লাসের এই বিষয়টা হচ্ছে হিসাব সমীকরণ। আমরা এর আগে হিসাব নিয়ে আলোচনা করেছিলাম, আর এখন আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা হিসাব সমীকরণটি পারো। তারপর আমরা একটু দেখে নিই হিসাব সমীকরণ কাকে বলে। হিসাব সমীকরণ হচ্ছে যে সমীকরণের মাধ্যমে, খেয়াল করো সবাই, যে সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপাদান সমূহ, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কি উপাদান সমূহ তথা সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব এর মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয়, তাকেই হিসাব সমীকরণ বলা হয়। ঠিক আছে, তো আমরা এর মধ্যকার সম্পর্কগুলো প্রকাশ করব। তাই হ্যাঁ, জহিরুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো জহিরুদ্দিন? আশা করতেছি ভালো। ক্লাসটিতে জয়েন করো। আমরা আজকে হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করতেছি। আর প্রথম দিকের যে ক্লাসগুলো তোমরা মিস করবে, পরবর্তীতে তোমরা সেটি আবার দেখতে পারবে।
তো হিসাব সমীকরণ হচ্ছে যে সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপাদান সমূহ তথা সম্পদ, দায় বা মালিকানা সত্ত্ব এবং এর মধ্যকার কি সম্পর্ক প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয়। তা আমরা আশা করতেছি হিসাব সমীকরণটা খুব ভালো করে মনে থাকবে যে সমীকরণের মূল কাজটাই হচ্ছে কি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই যে তিনটা বিষয়ের সম্পর্ক এটাকে প্রকাশ করি আমরা হিসাব সমীকরণের মাধ্যমে। তো খেয়াল করে আমি একটু আবার বোল্ড করে দেখাচ্ছি। হিসাব সমীকরণের মূল উপাদান কয়টি কি কি আমরা জানি, একটু আগে সংজ্ঞায় শিখে আসছি যে হিসাব সমীকরণের মূল উপাদান হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। খুব ভালো করে খেয়াল রাখবে। এবং এগুলো হচ্ছে কি, একটা হচ্ছে সম্পদ বা অ্যাসেটস, আরেকটা হচ্ছে দায় বা লায়াবিলিটিস, এবং তিনে ছিল ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। তো যদি কেউ জিজ্ঞেস করে হিসাব সমীকরণের মূল উপাদান কয়টি কি কি, তাহলে ইনশাআল্লাহ আমরা আজকে থেকে বলতে পারবো যে হিসাব সমীকরণের মূল উপাদান হচ্ছে তিনটি: সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। তারপরে ছিল হিসাব সমীকরণটি হলো, হিসাব সমীকরণ কি তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। হিসাব সমীকরণ হচ্ছে A সমান L প্লাস ও ই। তো এখানে A মানে কি আমরা একটু আগে শিখে আসছি। A মানে হচ্ছে অ্যাসেট বা সম্পদ, L মানে হচ্ছে লায়াবিলিটিস বা দায়, এবং ও ই মানে হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এই তিনটা বিষয় এখানে জড়িত। হিসাব সমীকরণ হচ্ছে A সমান L প্লাস ও ই। এখানে A তে অ্যাসেটস, L এ লায়াবিলিটিস এবং ও ই তে ওনার্স ইকুইটি। শারমিন রহমান নুপুর স্যার একটু বলেন। হ্যাঁ স্যার, কি বলবো? শারমিন রহমান নুপুর আমাদের সঙ্গে জয়েন করেছে, সে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছে। অ্যাকচুয়ালি কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে স্যার জিজ্ঞেস করুন। সানাউল্লাহ স্যারকে অনেক ধন্যবাদ, চমৎকার উপস্থাপনা, প্রাণবন্ত ক্লাস স্যার, ধন্যবাদ স্যার। আমরা চেষ্টা করি আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকে যে আমরা স্টুডেন্টদের জন্য কিছু একটা করব, তাদের যাতে উপকার হয়, কিন্তু আমাদের হতাশ করতে হয় বা হতাশ হতে হয় এটা দেখে যে আসলে আমরা যাদের জন্য কষ্ট করতেছি তারাই লাইভ ক্লাসটিতে সময় মতো উপস্থিত হচ্ছে না। হয়তো পরবর্তীতে দেখে নিচ্ছে, কিছু হলে উপকার হচ্ছে, কিন্তু আশা করবো আমাদের যেহেতু এখন রুটিন দেওয়া আছে, স্যাররা রুটিন ওয়াইজ ক্লাস নিচ্ছে, তোমরা সকল স্টুডেন্টরা অবশ্যই নির্ধারিত সময়ে সেই সকল ক্লাসগুলোতে জয়েন করবে, স্যারদেরকে বিভিন্ন প্রশ্ন করবে, এবং যার মাধ্যমে কি হবে, স্যাররা আরো উৎসাহিত হবে তোমাদের ক্লাসগুলো নেওয়ার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি সমীকরণের A সমান L প্লাস ও ই। আমরা দেখে আসলাম এতে অ্যাসেটস, L এ লায়াবিলিটিস এবং ও ই তে কি ওনার্স ইকুইটি। শারমিন রহমান নুপুর, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। নেক্সট হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় হিসাব সমীকরণ কি, তাহলে ওই যে আগেরটা ছিল A সমান L প্লাস ও ই, কিন্তু তোমাদেরকে যদি কোথাও জিজ্ঞেস করা হয় হিসাব সমীকরণের বর্ধিত রূপ কি, তাহলে কিন্তু এই রূপটা দেখাতে হবে যে A সমান L প্লাস ব্র্যাকেটে C প্লাস R মাইনাস ই এক্স মাইনাস ডি। তাহলে A সমান L প্লাস ব্র্যাকেটে C প্লাস R মাইনাস ই এক্স মাইনাস ডি। তো এখানে এতে আমরা জানি এতে অ্যাসেটস মানে কি ছিল, অ্যাসেটস মানে ছিল সম্পদ। তারপরে ছিল L মানে হচ্ছে লায়াবিলিটিস, এর মানে কি ছিল দায়, লায়াবিলিটিস মানে হচ্ছে দায়। সিতে ছিল ক্যাপিটাল, আমরা বলতে পারি ক্যাপিটাল মানে কি, ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। জহিরুদ্দিন লিখেছে স্যার আমি পিহ্যান্ড, সরি স্যার বুঝতে পারলাম না, প্রেজেন্ট লিখতে চাইছো মেবি জহিরুদ্দিন, প্রেজেন্ট বানানটিও ভুল করেছো, স্যার আমি পিহ্যান্ড লিখে ফেলছো। আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ জহিরুদ্দিন প্রেজেন্ট আছে, সেজন্য জহিরুদ্দিনকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। সি সমান ক্যাপিটাল ছিল, আর এ হচ্ছে রেভিনিউ, রেভিনিউ মানে কি ছিল, আয়, এবং সর্বশেষ ই এক্স মানে হচ্ছে এক্সপেন্স, যেটার মানে ছিল কি, ব্যয়। তো এ সমান এল প্লাস ব্র্যাকেটে দেখো সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, এটাই হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। আচ্ছা, তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি, তাহলে কিন্তু এখান থেকে বলতে হবে। হ্যাঁ, শারমিন রহমান নুপুর লিখেছেন স্যার, স্যার নুপুর কি লিখতে চাচ্ছেন অ্যাকচুয়ালি একটু ক্লিয়ার করে লিখেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করেন। আগের স্লাইডগুলোতে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটি বলেন, আমি আগের স্লাইডে গিয়ে আবার সেগুলো আলোচনা করব। তো লাস্ট হচ্ছে ড্রিতেড ছিল ড্রয়িং। তোমরা খেয়াল করো
যে ডি হচ্ছে কি ড্রয়িং, ড্রয়িং মানে কি ছিল উত্তোলন। ড্রয়িং মানে কি ছিল উত্তোলন ছিল। তো আমরা এই উত্তোলন মানে হচ্ছে মালিক যখন টাকা উঠায় না। তোমরা একটু খেয়াল করো সমীকরণের এই যে মাইনাস ই এক্স আর মাইনাস ডি এই দুইটা কিন্তু সমীকরণকে কি করে মালিকানা সত্ত্বকে হ্রাস করে, আর ক্যাপিটাল আর রেভিনিউ এই দুইটা মালিকানা সত্ত্বকে কি করে বৃদ্ধি করে। তো আমরা হিসাব সমীকরণের এই বর্ধিত রূপটি খুব ভালো করে খেয়াল করব যে সমীকরণের রূপ চাইলে হচ্ছে এ সমান সমান এল প্লাস ই, কিন্তু বর্ধিত রূপ চাইলে হচ্ছে এ সমান সমান এল প্লাস ব্র্যাকেটে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। এটি খুব ভালো করে খেয়াল রাখবে। তারপরে চলে যাচ্ছে আমরা হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। হিসাব সমীকরণ অর্থাৎ এ সমান এল প্লাস ওইতে আমাদের লেনদেনগুলো কিভাবে প্রভাবিত করে। তো খেয়াল করো এখানে আমি লিখে দিচ্ছি প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে এবং এমনভাবেই প্রভাবিত করে যার ফলে হিসাব সমীকরণে কোনো অসমতা সৃষ্টি হয় না। প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে এবং এমনভাবেই প্রভাবিত করে যার ফলে হিসাব সমীকরণে কোনো অসমতা সৃষ্টি হবে না। তো যেমন লেনদেনের ফলে হিসাব সমীকরণে যে পরিবর্তন ঘটে তা নিম্নের 5 প্রকার হতে পারে। খেয়াল করো প্রথম 1 নম্বরে বলতেছি সম্পদ বৃদ্ধি পেলে দায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সেটার দায় বা মালিকানা সত্ত্ব কি পাবে বৃদ্ধি পাবে। 2 নম্বর নিয়মটা ছিল সম্পদ হ্রাস পেলে দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। সম্পদ যদি হ্রাস পায় তাহলে কি হ্রাস পাবে তার দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। যেমন 1 আর 2 কিন্তু প্রায় সেম, এক পাশ বৃদ্ধি পেলে অপর পাশও বৃদ্ধি পাবে, এক পাশ হ্রাস পেলে অপর পাশে কি পাবে হ্রাস পাবে। 3 নম্বর ছিল একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে। অর্থাৎ একটা সম্পদ যদি বেড়ে যায় তাহলে অন্য একটা সম্পদ হ্রাস পাবে। অর্থাৎ শুধুমাত্র এ সাইড ইকুয়েশনের একটা সাইডে এফেক্ট করতেছে, সেক্ষেত্রে হচ্ছে একটা উপাদান বৃদ্ধি পাচ্ছে একটা উপাদান হ্রাস পাচ্ছে। তো 4 নম্বরটি খেয়াল করো তোমরা মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে দায় হ্রাস পাবে। মালিকানা সত্ত্ব মানে এবার সমীকরণের ডান পাশের কথা বলতেছি, সেক্ষেত্রে যদি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় দায় কি পাবে হ্রাস পাবে। আর 5 নম্বর যে পরিবর্তন সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস পেলে দায় বৃদ্ধি পাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমি একটু পরে উদাহরণের মাধ্যমে সবগুলো আবার তোমাদেরকে দেখাবো যে লেনদেনের ফলে হিসাব সমীকরণে কি পরিবর্তন হয় কিভাবে প্রভাবিত হয় সেগুলো আমরা এই নিয়ম অনুযায়ী অবশ্যই খেয়াল করলেই সম্ভব হয়ে যাবে আমাদের পক্ষে চিনে রাখা এবং বোঝা। আমি একটু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। বিষয়টি নিম্নে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেওয়া হলো। যেমন প্রথম রুলসটাই ছিল এরকম যে সম্পদ বৃদ্ধি পেলে দায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এখানে খেয়াল করো আমি লাল কালি দিয়ে বোঝাচ্ছি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আমি আজকে এখন এই অংশটা বোঝাবো যে সম্পদ যদি বৃদ্ধি পায় কিভাবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। যেমন মালিক নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছে। মালিক কি করতেছে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করতেছে। তাহলে এইটা আমাদের কিভাবে সমীকরণকে সম্পদ বৃদ্ধি করে মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে সেটা আমরা একটু ছকের মাধ্যমে দেখি। প্রথমে একটা ছক চলে আসলো, খেয়াল করো সমীকরণের যে ছক, এই পাশটা হচ্ছে সম্পদ এ, এই যে দেখো খেয়াল করে এখানে সমান সমান চিহ্ন আছে, অর্থাৎ এই সমান সমান থেকে এই পাশটা হচ্ছে ডান পাশ আর সম্পদ ছিল কোথায় বাম পাশে। তাহলে এল প্লাস ও ই এই উপাদান সমূহের মধ্যে আমাদের সম্পদে এফেক্ট করবে 50,000। খেয়াল করো কারণ মালিক টাকা দিয়েছে যেহেতু সম্পদ বৃদ্ধি পাচ্ছে 50,000 টাকা এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে 50,000 টাকা। তো আমরা বুঝতেই পারতেছি যে মালিক যখন নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে তখন সমীকরণে কি প্রভাব ফেলে যে মালিকানা সত্ত্বে সম্পদ বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্বও বৃদ্ধি পায়। তো আমরা নিচে লিখে দিলাম দেখো সম্পদ যদি নগদ বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব মূলধন কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে। পরবর্তী স্লাইড খেয়াল করো হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবের উদাহরণ। সম্পদ বৃদ্ধি পেলে দায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেবে। তার মধ্যে আমি এখন লাল করে দিয়েছি কি দায়। সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কিভাবে দায় বৃদ্ধি পায় সেটা আমি এখন দেখাবো তোমাদেরকে পরের উদাহরণে। যেমন ধারে 3,000 টাকা আসবাবপত্র ক্রয়। কিভাবে ক্রয় করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা? ধারে। ধারে মানে কি তুমি একটা আসবাবপত্র কিনে আনছো কিন্তু টাকা পরিশোধ করো নাই, সেটাই হচ্ছে ধারে 3,000 টাকা আসবাবপত্র ক্রয়। তো এর মাধ্যমে কি হচ্ছে সমীকরণে খেয়াল করো একটা আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে তার মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। সম্পদ পাশে আসতেছে দেখো 3,000, অপরদিকে এই 3,000 টাকা আবার কোথায় আসতেছে দায় পাশে আসতেছে। কেন? কারণ এই যে তুমি ধারে কিনে আনছো তোমাকে তো টাকাটা পরিশোধ করতে হবে। শারমিন রহমান নূপুর শুধু সার্চ করতেছেন, কি বলতে চাচ্ছেন একটু ক্লিয়ার করে বলেন। শারমিন রহমান নূপুর আচ্ছা ধারে 3,000 টাকা আসবাবপত্র ক্রয়, আমরা সম্পদ বৃদ্ধি পাইছে এবং দায় পাশে
বৃদ্ধি পেয়েছে কত হাজার? 3000। তো দেখো সমীকরণটা কিন্তু সমান আছে, দুই পাশে 3000 3000। তো আমরা নিচে সম্পদ নগদ বৃদ্ধি পেয়েছে এবং দায় পাওনাদার বৃদ্ধি পেয়েছে। পরবর্তী অংশে চলে যাচ্ছে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবের উদাহরণ। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, এইটার উদাহরণ আমরা কিভাবে দিতে পারি? যেমন 2 কতে বলতেছে সম্পদ হ্রাস পেলে দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। যদি একটা সম্পদ হ্রাস পায় তাহলে অবশ্যই কি হবে? দায় বা মালিকানা সত্ত্ব সেখানে কি পাবে? হ্রাস পাবে। তো এটার উদাহরণ আমরা একটু দেখে আসি। মালিক কর্তৃক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে 2000 টাকা উত্তোলন। অর্থাৎ মালিক যদি তার নিজের প্রয়োজনে ব্যবসা থেকে টাকা উঠায় নিয়ে যায় তাহলে কি হচ্ছে? ব্যবসা থেকে নগদ টাকা কমে যাচ্ছে 2000 টাকা। আর যেহেতু মালিক উত্তোলন করছে, খেয়াল করে এই যে মালিকানা সত্ত্বে মাইনাস ছিল উত্তোলনটা, অর্থাৎ উত্তোলন করলে মালিকানা সত্ত্বে কি হয়? মাইনাস হয়ে যায়। তবে খেয়াল করো দুই পাশ থেকেই কমে যাচ্ছে 2000 এবং 2000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে সম্পদ নগদ হ্রাস পেয়েছে এবং মালিকানা সত্ত্ব মূলধন কি পেয়েছে? হ্রাস পেয়েছে। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবের উদাহরণ পরবর্তীতে আসতেছে। আমরা 2 খ সম্পদ হ্রাস পেলে দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তো সম্পদ হ্রাস পেলে কিভাবে দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পায়? যেমন পাওনাদারকে পরিশোধ করা হয়েছে 1000, পাওনাদারকে কি করা হয়েছে? পরিশোধ করা হয়েছে 1000। শামিন রহমান নুপুর লিখছেন, স্যার এই লাইভটা কি শুধু এফবিতেই করা যাবে নাকি অন্য কোনো অ্যাপস আছে? ঠিক বুঝতে পারলাম না। আমি কিভাবে ক্লাস নিচ্ছি সেটা জানতে চাচ্ছ? ঈশান আহমেদ, জহিরুদ্দিন, তাহমিনা পারভিন, ধন্যবাদ লাইভে অংশগ্রহণ করার জন্য। আর শামিন রহমান নুপুর, এটা হচ্ছে জুম অ্যাপস এর মাধ্যমে, জুম অ্যাপস এবং এফবিতে লিংক করে এইভাবে ক্লাস নেওয়া সম্ভব। আমরা সেভাবে ক্লাস নিচ্ছি, জুম অ্যাপস এবং এফবি লাইভ। জুম অ্যাপস এর মাধ্যমে সেভাবে লাইভে ক্লাস নেওয়া যায়। আচ্ছা, তো পরবর্তী অংশে চলে যাচ্ছি। সম্পদ হ্রাস পেলে দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ইউটিউব থেকে নোটিফিকেশন আসতেছিল। আচ্ছা, যাই হোক, সম্পদ হ্রাস পেলে কিভাবে? পাওনাদারকে পরিশোধ করা হলে 1000। পাওনাদারকে যদি পরিশোধ করা হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? পাওনাদার হচ্ছে দায়, তাই না? পাওনাদার দায় ছিল, লায়াবিলিটিস, সেটা হ্রাস পাবে এবং নগদ টাকা 1000 টাকা সেটাও হ্রাস পাবে। তো পাওনাদারকে পরিশোধ করা হলে 1000 টাকা, দুই পাশ থেকে মাইনাস হয়ে যাচ্ছে। খেয়াল করো, সম্পদ মাইনাস এবং দায় পাশ থেকেও 1000 টাকা মাইনাস। তো সম্পদ নগদ হ্রাস পেয়েছে এবং দায় বা পাওনাদারও কি পেয়েছে? হ্রাস পেয়েছে। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবের পরবর্তী উদাহরণ হচ্ছে একটি সম্পদ বৃদ্ধি পেলে, খেয়াল করো তোমরা সবাই, একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পায়। একটা সম্পদ বাড়তেছে, অপর একটা সম্পদ কমতেছে। এরকম একটা উদাহরণ কি? যেমন এটা বলতে পারি যে নগদে যন্ত্রপাতি ক্রয় 6000 টাকা, নগদে যন্ত্রপাতি ক্রয় 6000 টাকা। এর মাধ্যমে কি হচ্ছে? একদিকে যন্ত্রপাতি বৃদ্ধি পাচ্ছে, সম্পদ পাচ্ছে 6000, আর যেহেতু নগদে কিনছিলাম, তো নগদ একটা সম্পদ, সেই নগদ সম্পদটা আবার কি হচ্ছে? কমে যাচ্ছে। মানে একই ঘরে দেখো, একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে। তো বলতে পারি আমরা এই পাশটা 0 হয়ে গেছে না? আর দেখো ডান পাশে তো কোনো টাকাই আসে নাই, তার মানে ডান পাশটাও 0, তার মানে দুই পাশ সমান আছে আমাদের। তাহলে আমরা বলতে পারি সুতরাং যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে এবং সম্পদ নগদ হ্রাস পেয়েছে। তার পরবর্তীতে চলে আসো। পরবর্তী বিষয়টা ছিল এরকম যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে দায় হ্রাস পায়। যদি মালিকানা সত্ত্ব বাড়ে তাহলে দায় কিভাবে কমে সেটা আমরা জানতে চাচ্ছি। বাট্টা প্রাপ্তি 700 টাকা। বাট্টা প্রাপ্তি কত টাকা? 700 টাকা। তো বাট্টা প্রাপ্তি 700 টাকা আমরা কিভাবে করতে পারি? বাট্টা প্রাপ্তি মানে হচ্ছে আমার দায়, যখন আমি পাওনাদারকে পরিশোধ করতে গেছি সে আমাকে 700 টাকা কম ডিসকাউন্ট দিয়েছে, মানে সে আমার কাছ থেকে 700 টাকা নেয়নি। তার মানে আমার পাওনাদার কমে গেল 700 টাকা বা দায় কমে গেল 700 টাকা। যেহেতু আমি বাট্টা পেয়েছি, অবশ্যই এটা আয় হয়েছে। তাহলে এখানে খেয়াল করো, আয় ছিল কি? প্লাস ছিল না মালিকানা সত্ত্বে? তাহলে মালিকানা সত্ত্বে 700 টাকা বৃদ্ধি পাবে। তাহলে একদিকে মাইনাস হয়ে গেছে, আরেকদিকে প্লাস হয়ে গেছে। হ্যাঁ, শামিন রহমান নুপুর, এটা বুঝলাম না স্যার, কোনটা ঠিক বুঝি নাই। শামিন রহমান নুপুর, কোনটা বুঝেন নাই ঠিক আবার বলেন। আমি 3 নাম্বারটা আরেকবার দেখাচ্ছি। 3 নাম্বারটা আমি বুঝতে পারি নাই। আমি বলছিলাম একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে।
তো একটি সম্পদ বৃদ্ধি পেলে কিভাবে অপর একটি সম্পদ হ্রাস পায় সেটি আমি এখানে দেখাইছি। নগদের যন্ত্রপাতি ক্রয় ৬,০০০। তো যেহেতু আপনি যন্ত্রপাতি কিনছেন সেহেতু যন্ত্রপাতি ৬,০০০ টাকা বৃদ্ধি পাইছে। আবার যেহেতু আপনি নগদ টাকা দিয়ে কিনছেন তার মানে আপনার নগদ টাকা হ্রাস পাচ্ছে। যেমন আপনি একটা দোকানে গেলেন ৬,০০০ টাকা দিয়ে একটা মোবাইল কিনে আনলেন সাপোজ। তো মোবাইলটা কিনে আনছেন, মোবাইলটা তো আপনার সম্পদ, আপনার প্রতিষ্ঠানে মোবাইল আসছে, বৃদ্ধি পাচ্ছে, আর ওইভাবেই আপনার টাকা চলে যাচ্ছে দোকানদারের কাছে, তার মানে আপনার টাকা হ্রাস পাচ্ছে। তো এভাবেই আমি বলতে চাচ্ছিলাম যে একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পায়। সো সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস হওয়ার কারণে সম্পদ পাঁচটা 0 হয়ে গেল এবং দায় বা মালিকানা সত্ত্বে কোনো প্রভাব ফেলেনি, তাই দায় বা মালিকানা সত্ত্বেও 0 আছে। তো এই জন্যই বলছিলাম যে সম্পদ যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে এবং সম্পদ নগদ হ্রাস পেয়েছে। আশা করি বুঝতে পেরেছ তোমরা। ধন্যবাদ। তো পরবর্তী উদাহরণে যাচ্ছিলাম 4 নম্বর। 4 নম্বরটা ছিল মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে দায় হ্রাস পায়। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হ্রাস পাবে? দায় হ্রাস পাবে। সেটার উদাহরণ হচ্ছে বলছিলাম বাট্টা প্রাপ্তি 700 টাকা। তো বাট্টা প্রাপ্তি 700 টাকা আমরা সমীকরণে যদি বলি তাহলে 700 টাকা একদিকে দায় কমে যাচ্ছে 700 টাকা, কারণ আমি পাওনাদার থেকে টাকা দেওয়ার সময় ছাড় পাইছি। তো আমি ধরো আমার পাওনাদার ছিল 2,000 টাকার পাওনাদার, যাকে আমি 2,000 টাকা দিতে গেছি, সে আমাকে 700 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। তো তাকে আমি কত দিব? 1300 টাকা দিব। কিন্তু ওই 700 টাকা তো তাকে আর দিব না, সে তো আমাকে 700 টাকা ছাড় দিয়ে দিচ্ছে। তার মানে আমার পাওনাদার কিন্তু টোটাল 2,000ই কমতেছে। 700 টাকা কমতেছে কিসের জন্য? বাট্টার জন্য। তাই এখানে বাট্টা প্রাপ্তি আমার আয় হচ্ছে, মালিকানা সত্ত্বেও 700 টাকা প্রভাব ফেলতেছে। তো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে কোনো সমস্যা হলে। যেমন জহির উদ্দিন এবং শারমিন রহমান নূপুর আমাকে প্রশ্ন করেছিল 3 নাম্বারটা আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য। আমি 3 নাম্বারটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এবং তোমাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে কিংবা কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। তাতে করে আমরা ক্লাস নিতে আরো উৎসাহিত হব তোমাদেরকে বোঝানোর মাধ্যমে, এবং ক্লাসটা আরো প্রাণবন্ত হবে। ধন্যবাদ সবাইকে। 5 নাম্বার যে বিষয়টা ছিল, 5 নাম্বার বিষয়টা ছিল কিরকম, যে এইরকম যে দেখো মালিকানা সত্ত্ব হ্রাস পেলে দায় বৃদ্ধি পায়। মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে আর অপরদিকে কি বৃদ্ধি পাচ্ছে? দায় বৃদ্ধি পাচ্ছে। তো এটার উদাহরণ ছিল ধারে পণ্য ক্রয় 4,000 টাকা। ধারে পণ্য ক্রয় করার ফলে কি হচ্ছে? একদিকে দায় বাড়তেছে, কারণ তুমি যার থেকে কিনে আনছো সে তোমার কাছে টাকা পাবে, দায় বাড়তেছে 4,000। অপরদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে কত হাজার? হ্রাস পাচ্ছে, কারণ ক্রয় করলে ব্যয় হয়। দায় বৃদ্ধি পাচ্ছে 4,000, আবার মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে 4,000। এই জন্য বলা হয়েছে যে মালিকানা সত্ত্ব হ্রাস পেলে দায় বৃদ্ধি পায়। 4 নাম্বারটা ছিল বাট্টা প্রাপ্তি, তাই না? 4 নাম্বারটা বাট্টা প্রাপ্তি বুঝাই দিচ্ছিলাম যে 700 টাকা তুমি কোনো পাওনাদার থেকে যখন ছাড় পাবে, তার মানে তোমার পাওনাদার কমে যাবে 700 টাকা। আর বাট্টা প্রাপ্তি হচ্ছে আয়, মানে তুমি ছাড় পাইছো। তুমি কাউকে টাকা দেওয়ার কথা ছিল 5,000, তোমাকে টাকা দিতে হচ্ছে 4,300, তাহলে তুমি 700 টাকা ছাড় পাইছো। এই 700 টাকার পাওনাদার তোমার কমে গেছে, কারণ তাকে আর 700 টাকা দিতে হবে না। আর যেহেতু তুমি ছাড় পাইছো, তোমার একটা আয় হয়েছে। তো আমরা জানি আয় হলে মালিকানা সত্ত্ব কি পায়? বৃদ্ধি পায়। আশা করি নূপুর বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। 5 নাম্বারটাও বলে দিয়েছিলাম, ধারে পণ্য ক্রয়ের ফলে কি হচ্ছে? 4,000 টাকার দায় বৃদ্ধি পাচ্ছে, আবার ব্যয় পাশ থেকে মানে ব্যয় হওয়ার কারণে 4,000 টাকা হ্রাস পেয়েছে। তাই আমরা অ্যান্সারটা বলতে পারি যে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে এবং দায় বা পাওনাদার কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ যে প্রশ্নটি ছিল সেটি ছিল আমাদের, এখন আমরা একটা অঙ্ক করতে পারি। তোমাদের বইয়ের মেইন বইয়ের 16 পৃষ্ঠায় একটা কাজ আছে, সেটি আমি একটু দেখা দিব তোমাদেরকে কিভাবে অঙ্কটি করতে হবে। আকলিমা ইসলাম 5 নাম্বারটা বলবো আরেকবার। 5 নাম্বার ছিল কি? এই যে এটা, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে দায় বৃদ্ধি পাবে। তো ধরে নাও যে ধারে তুমি পণ্য কিনে আনছো 4,000। তো কারোর কাছ থেকে ধারে পণ্য, যেমন তুমি তোমার পাশের দোকান থেকে একটা চিপস কিনে আনছো 10 টাকা দিয়ে ধারে, যে ভাই কালকে টাকা দিব। তো এই যে ধারে তুমি চিপস কিনে আনলা, তোমার কিন্তু ব্যয় হয়েছে, 10 টাকার চিপস কিনছো, তোমার ব্যয় হবে। কিন্তু অপরদিকে কিন্তু তুমি টাকাটা পরিশোধ করো নাই, তুমি দোকানদারকে আগামীকাল টাকা দিবে। তার মানে দোকানদার তোমার কাছে টাকা পায়, সে তোমার দায়, এজন্য দায় বৃদ্ধি পাচ্ছে। আবার মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটি কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। কারণ একটা প্রতিষ্ঠানে যত আয় হবে তত মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর যত ব্যয় হবে তত মালিকানা সত্ত্ব কি পায়? হ্রাস পায়। সেজন্যই বলা হয়েছে এখানে পাওনাদার বৃদ্ধি পাচ্ছে আর মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। তো তোমরা একটু তোমাদের বইয়ের 16 পৃষ্ঠার কাজটা বের করে নিতে পারো। 16 পৃষ্ঠার কাজটা এরকম ছিল। এই প্রশ্নটা ছিল তোমাদের মেইন বই, বোর্ড বই যেটা হিসাব বিজ্ঞান, এটা 16 পৃষ্ঠা।
হ্যাঁ রকিবুল স্যার অনেক ধন্যবাদ। তো আমাদের 16 পৃষ্ঠার যে কাজ ছিল, 16 পৃষ্ঠার কাজ হচ্ছে নার্গিস টেইলার্স। আচ্ছা মেবি এখানে টেইলার্স বানানটি একটু সমস্যা ছিল, একটু ঠিক করে দিচ্ছি। তো এরকম ছিল যে নার্গিস টেইলার্স এর 16 পৃষ্ঠার যে কাজটা। নার্গিস টেইলার্স নামে ব্যবসা শুরু করছেন তিনি। 20,000 টাকা নিয়ে ফার্স্টে মূলধন স্বরূপ ব্যবসা বিনিয়োগ করছেন, তারপর মার্চ মাসে দোকান ভাড়া দিচ্ছেন, 9 তারিখে সে নগদে সেলাই মেশিন কিনছে, 14 তারিখে সে মজুরি আদায় করছে 2,000, 17 তারিখে দোকানে প্রচারণা বাবদ ব্যয় করছে, 22 তারিখে গ্রাহক হতে সেলাই মজুরি পাইছে, 25 তারিখে একটি মেশিন মেরামত করছে এবং 22 তারিখে আবার বিলের অর্থ পাইছে। 30 তারিখে গিয়ে 22 তারিখের বিলের অর্থ পাওয়া গেছে। আমরা একটু খেয়াল করি যে এটি কিভাবে আমরা উপস্থাপন করব। প্রথমে আমরা সমীকরণ একটি ছক করে নিলাম, খেয়াল করো তোমরা সবাই। সমীকরণের ছকটি আমি একটু কালো করে দিচ্ছি। বর্ডারটি একটু কালো করে দিচ্ছি যাতে তোমরা স্ক্রিনে খুব সুন্দর করে বুঝতে পারো ঘরগুলো, আদারওয়াইজ ঘরটা বুঝতে একটু সমস্যা হয়ে যাবে স্ক্রিনে, তাই একটু অপেক্ষা করো। অনেকগুলো ঘর ছিল সেজন্য একটু দেরি হচ্ছে, আর মেবি এটাই লাস্ট। ওকে কমপ্লিট। আমরা চলে যাচ্ছি প্রথম থেকে। যে প্রশ্নটা ছিল সেটা ছিল এরকম, শাহ আলম স্যারকে ধন্যবাদ লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য। লক্ষণ স্যার ওয়েলকাম। শারমিন রহমান নুপুর স্যার কোশ্চেনটা আবার বুঝান। কোশ্চেনটা হ্যাঁ শারমিন রহমান নুপুর কোশ্চেনটা আরেকবার দেখে নেন, আপনাদের বই 16 পৃষ্ঠায় আছে কোশ্চেনটি। সেটি হচ্ছে নার্গিস আক্তার মার্চের 1 তারিখ। আমি প্রত্যেকটা এন্ট্রি বুঝে বুঝে অঙ্কটা দেখাবো তোমাদের, তো টেনশন করার কিছুই নেই। আমি একটা একটা এন্ট্রি করে দেখাবো, আগে তোমরা ঘরটা দেখে নাও। ঘরটা হবে এরকম যে তারিখ উদ্বৃত্ত, সম্পদ পাশে দেখো, সম্পদ পাশে হচ্ছে নগদ, সেলাই মেশিন কিনছিল তাই সেলাই মেশিন, প্রাপ্য হিসাব বা দেনাদার 3টে সম্পদ ছিল, সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব 4টা উপাদানে প্রভাবিত হয়, যেমন মূলধন, আয়, ব্যয়, উত্তোলন।
লাস্টে মন্তব্য। এই কয়েকটা বিষয় নিয়ে আমরা এখন ঘরটা থেকে প্রত্যেকটা এন্ট্রি বুঝে বুঝে অঙ্কটা করব। প্রথম এন্ট্রিটা যেটা ছিল সেটা খেয়াল করো। 1 তারিখে ছিল 20,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হয়েছে। এই যে 20,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হয়েছে এর মানে কি, যে প্রতিষ্ঠানে 20,000 টাকা বৃদ্ধি পাবে। সো খেয়াল করো, নগদ 20,000 টাকা বৃদ্ধি পাচ্ছে 1 তারিখে, নগদের ঘরে আসতেছে 20,000, আর যেহেতু মালিক মূলধন দিছে সো মালিকানা সত্ত্বের ঘরেও আসতেছে কত, 20,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো, মালিক যখন ব্যবসা শুরু করে তখন অবশ্যই ব্যবসাতে কি হয়, টাকা নিয়ে শুরু করলে নগদ টাকা বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্ব মূলধন বৃদ্ধি পায়। সেখানে মন্তব্য লিখতে হবে মূলধন আনয়ন। খেয়াল করো, এই যে আমি এখানে মন্তব্য লিখে দিচ্ছি মূলধন আনয়ন। পরবর্তী তারিখে চলে যাচ্ছি আমরা। পরবর্তী তারিখটা ছিল 3 তারিখ, মার্চ মাসের দোকান ভাড়া পরিশোধ 5,000। আমি একটু দ্রুত বোঝাবো, খেয়াল করো, তোমাদের যেটা প্রশ্ন সমস্যা হবে সেটা আমাকে জিজ্ঞেস করবে, যে তারিখটাতে প্রবলেম হবে। মার্চ 3 তারিখে দোকান ভাড়া দিয়ে দিত, তার মানে তোমার টাকা চলে যাচ্ছে, কিন্তু দোকান ভাড়া দেওয়ার মাধ্যমে কি হচ্ছে, টাকা চলে যাচ্ছে। অপরদিকে মালিকানা সত্ত্ব ব্যয় হওয়ার কারণে হ্রাস পাচ্ছে। তো এখানে খেয়াল করো, আমাদের যে পরবর্তী এন্ট্রিটা ছিল সেটা এরকম ছিল, মার্চ 3 দোকান ভাড়া দিচ্ছ, এই যে দেখো মাইনাস হয়ে গেছে নগদ থেকে 5,000, আর ভাড়া দেওয়ার মাধ্যমে ব্যয় হয়েছে, তো মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হচ্ছে কত, 5,000। মন্তব্য লিখতে পারি ভাড়া খরচ। তো এই পর্যন্ত হয়ে গেল যে নগদ টাকাও হ্রাস পাচ্ছে, মালিকানা সত্ত্ব কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তো এখন দেখো উদ্বৃত্তটা আমরা বের করব। উদ্বৃত্তটা হচ্ছে 20,000 থেকে 5,000 যদি চলে যায়, উদ্বৃত্ত থাকে মাত্র 15,000 টাকা, আর মালিকানা সত্ত্ব 20,000 থেকে 5,000 কমে গেলে 15,000 টাকা। আমরা দেখো দুই পাশ 15,000 15,000, উদ্বৃত্তটা সমান আছে। তার পরবর্তী এন্ট্রিটা ছিল এরকম, 9 তারিখে নগদে সেলাই মেশিন কিনা হয়েছে 15,000 টাকা দিয়ে। তো নগদে যখন আমরা একটা সেলাই মেশিন কিনবো তখন কি হবে, একটা সেলাই মেশিন আসবে প্রতিষ্ঠানে আর টাকা চলে যাবে। তো এভাবে খেয়াল করো, 9 তারিখটা আমরা এখানে দেখাচ্ছি। 9 তারিখে হচ্ছে এই যে নতুন করে লিখলাম, 9 তারিখ সেলাই মেশিনের ঘরে আসতেছে আর নগদ থেকে মাইনাস হয়ে যাচ্ছে। সেলাই মেশিন বাড়তেছে দেখো 15,000, আর যেহেতু নগদে কিনছো তাই নগদ থেকে মাইনাস হয়ে গেছে কত হাজার, 15,000। হ্যাঁ, শারমিন রহমান নুপুর কোশ্চেনটাই তো বোঝাচ্ছে, প্রত্যেকটা কোশ্চেন দেখে দেখে আমি তোমাদেরকে অঙ্কটা বুঝাই দিচ্ছি। তো কোশ্চেনটা তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। তাহলে উদ্বৃত্তটা বের করতেছি। উদ্বৃত্ত ছিল 15,000 থেকে 15,000 যদি মাইনাস হয়ে যায় উদ্বৃত্ত হয়ে যাবে 0, কারণ এখানে কোনো নগদ টাকাই থাকবে না। আর সেলাই মেশিন 15,000 থাকবে, অপরদিকে মালিকানা সত্ত্ব 15,000 টাকা থেকে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডটা ছিল এরকম, যে কাপড় সেলাই বাবদ 20,000 টাকা মজুরি আদায় হয়েছে। কাপড় সেলাই বাবদ মজুরি আদায় হয়েছে কত হাজার, 20,000। তাহলে এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের 20,000 টাকা দেখো 14 তারিখে, এই যে 14 তারিখ লিখে দিলাম, তুমি কাপড় সেলাই করে টাকা আদায় করছো, দ্যাট মিনস তোমার টাকা বৃদ্ধি পাচ্ছে নগদে 20,000 বা 2,000 টাকা, সরি। আর যেহেতু আয় হয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে কত, 2,000। তাহলে দুই পাশে আমাদের কত টাকা বৃদ্ধি পাইছে, 2,000। এখানে মন্তব্য লিখতে হবে, কারণ এটা সেবা আয়, সেবা আয় পাওয়া গেছে। তো উদ্বৃত্ত হয়ে যাচ্ছে কত, 2,000, 15,000 এবং 17,000। তো খেয়াল করো, এখানে 2,000 আর 15,000 মিলে 17,000ই হচ্ছে। ঠিক সম্পদ পাশেও কত টাকা হচ্ছে, 17,000 টাকা হচ্ছে। পরবর্তীতে চলে যাচ্ছি 17 তারিখ, দোকানের প্রচারণা বাবদ ব্যয় 1,000 টাকা। খেয়াল করো আবার প্রশ্নটা, দোকানের প্রচারণা বাবদ ব্যয় হয়ে গেছে কত টাকা, 1,000 টাকা। তো যেহেতু দোকানের প্রচারণা বাবদ ব্যয় হয়েছে, তো সেহেতু আমরা কি করতে পারি, আমরা ব্যয় করছি যেহেতু টাকা চলে গেছে, তাই না। তো 17 তারিখে দেখো এখানে লিখলাম 17, নগদ থেকে মাইনাস হয়ে যাবে 1,000 টাকা, যেহেতু টাকা দিয়ে দিচ্ছে বিজ্ঞাপনের জন্য, আর বিজ্ঞাপন মানে ব্যয় হয়েছে, তো ব্যয় পাশে চলে আসতেছে আবার মাইনাস 2,000 টাকা, সরি 1,000 টাকা। তার মানে আমার নগদ কমে গেছে 1,000, মালিকানা সত্ত্ব কমে গেছে 1,000 টাকা। বিজ্ঞাপন ব্যয় হয়ে গেছে, উদ্বৃত্ত চলে আসতেছে 1,000 এবং 15,000, মানে 16,000 টাকা হচ্ছে এই পাশে। ঠিক একইভাবে 17,000 থেকে 1,000 মাইনাস করলে এখানেও থাকতেছে কত, 16,000। 17 তারিখের পর 22 তারিখ, গ্রাহক হতে সেলাই মজুরি বাবদ প্রাপ্য হয়েছে 1,500। তো আমরা এখানে গ্রাহক থেকে যেহেতু সেলাই মজুরি পাবো, লাস্টের তারিখটা দেখো এখানে সর্বনিম্ন নিচে লিখে দিছি 22 তারিখ। সেলাই মজুরি পাওয়া গেছে মানে প্রাপ্য হয়েছে বলছে, মানে গ্রাহক হতে সেলাই মজুরি বাবদ প্রাপ্য হয়েছে মানে ভবিষ্যতে পাবা, তার মানে দেনাদার বাড়তেছে 1,500, আর অপরদিকে আয় হয়ে গেছে, তাই মালিকানা সত্ত্ব বাড়তেছে 1,500। মন্তব্য লিখতে হবে সেবা আয়। এই ছিল আমাদের। এখন উদ্বৃত্তটা বের করবো পরবর্তী পেজে, আমি উদ্বৃত্তটা দেখাচ্ছি।
উদ্বৃত্ত আগে ছিল এটা, যেমন 16,000 টাকা, 1500, 17,500। অর্থাৎ আবারও খেয়াল করো, নগদ 1,000 1,000 ছিল, সেলাই মেশিন 15,000 15,000 ছিল, প্রাপ্য হিসাবে ঘরে আসতেছে 1500, আর মালিকানা সত্ত্ব হয়ে যাচ্ছে 17,500। 25 তারিখ সেলাই মেশিন মেরামত করা হয়েছে 300 টাকা। অর্থাৎ তোমার সেলাই মেশিন নষ্ট হয়ে গেছে, তুমি মেরামত করছো, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে তোমার 25 তারিখে তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে 300। আর যেহেতু মেরামত করতে গিয়ে ব্যয় হয়েছে, তো এখানেও মাইনাস হয়ে যাচ্ছে 300 টাকা। তো ব্যালেন্স থাকতেছে দেখো, মেরামত ব্যয়ের কারণে এখানে 700 টাকা থাকতেছে উদ্বৃত্ত, 15,000, এখানে 1500। তো এই তিনটা মিলে যত টাকা হবে, মালিকানার সাথে একাই তত টাকা হয়ে গেছে 17,200। আশা করি বুঝতে পেরেছ। তার পরবর্তীতে লাস্ট এন্ট্রিটা ছিল 30 তারিখ। 22 তারিখে বিলের অর্থ আদায় 1200 টাকা। তো যেহেতু এখানে 22 তারিখে বিলের অর্থ আদায় হয়েছে, সেহেতু আমাদের কি হবে, 22 তারিখে খেয়াল করো, আমরা 1500 টাকা পাওনা ছিলাম, তো সেই 1500 টাকার মধ্যে এখন আদায় হইতেছে। কত টাকা আদায় হচ্ছে 30 তারিখে আমরা লিখবো, পুরো টাকাটি আদায় হচ্ছে না, 1200 টাকা আদায় হচ্ছে। 22 তারিখে আমাদের বিল ছিল 1500, আমরা টাকা আদায় করতেছি কত, 1200। তো টাকা বাড়তেছে, বৃদ্ধি পাচ্ছে 1200, প্রাপ্য হিসাব হ্রাস পাচ্ছে 1200, উদ্বৃত্ত হয়ে যাচ্ছে খেয়াল করো, 700 ছিল আগে, এখন 1200 টাকা পেয়ে গেছে, দ্যাট মিনস 1900 টাকা। 15,000 ছিল 15,000 টাকাই, এখানে 1500 থেকে 1200 মাইনাস হয়ে যাচ্ছে, সো 300 টাকা, আর লাস্টে 17,200 টাকা। তো আমরা বলতে পারি এই তিনটে মিলিয়েও যোগ করলে যা আসতেছে, এখানেও যোগ করলে তাই আসতেছে। সো যোগফলটা নিচে নামায় দিচ্ছি, মোট যোগফল হচ্ছে 17,200 এবং দায় পাশেও 17,200। তো আমরা বলতে পারি হিসাব সমীকরণের দুই পাশ সমান হয়ে গেছে। এটাই হচ্ছে হিসাব সমীকরণের অ্যাকচুয়াল অঙ্কটা।